দর্শকের রাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরআইএসএল স্টিল জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় একই সঙ্গে দিনের গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি রাতে। আমাদের সঙ্গে দুজন অতিথি আছে, শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, সিনিয়র আইনজীবী, সুপ্রিম কোর্ট ও গণফোরাম নেতা। ডান পাশে আছেন ডাক্তার জায়েদুর রহমান, সদস্য, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দুজনকে স্বাগত জানাচ্ছি জনতন্ত্র গণতন্ত্র অনুষ্ঠানে। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনার আজকে 6 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আদালত অবমাননার মামলায়, এবং সেখানে বলা হচ্ছে যে আদালত অবমাননার মামলায় ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দিয়েছে। একটু প্রতিক্রিয়া জানতে চাই, মানে যে সময়ের মধ্যে এটি আসলে। এটা তো ধন্যবাদ। জি জি এটা তো আমি প্রতিক্রিয়া দেখানোর মতো কিছু দেখছি না। না, প্রথম এরকম ধরেন, মানে প্রথম একটা এই একটা আদালত অবমাননার একটা রায় হয়েছে 6 মাসের। জি জি, আমরা জাতি হিসাবে কি আমরা এটার জন্য অপেক্ষা করছিলাম, না আরো বৃহত্তর কিছু চেয়েছিলাম? এত হত্যাকাণ্ড হয়েছে, এত অত্যাচার নিপীড়ন করছে, সেগুলোর কোনো তো দিক নির্দেশনা তো আমরা দেখছি না। হ্যাঁ, এগুচ্ছে, কিন্তু আমরা চেয়েছিলাম যে আরেকটু দ্রুত গতিতে এগুবে। সেখানে যেন মনে হচ্ছে, যেন আমার কাছে মনে হচ্ছে আর কি, একটু কোথায় যেন একটু তাল হারিয়ে ফেল। হ্যাঁ, আর প্রসিকিউশন টিম যেটা করা হয়েছে সেটা যে সব দিক থেকে ভালো হয়েছে এটাও বলতে পারছি না। আরও এখানে ভালো ভালো লয়ার দেওয়া উচিত ছিল, যাদের দেশব্যাপী পরিচিতি আছে, বিশেষ করে ফৌজদারি আইনে যারা বিশেষজ্ঞ। এখানে কিছুটা ঘাটতি আছে। তারপরে তদন্ত সংস্থা যেটা আছে সেটাও কদ্দূর কি করবে তারা। আমার কাছে মনে হচ্ছে কি, ওই যে শেখ হাসিনা যখন যুদ্ধ অপরাধের বিচারের ট্রাইব্যুনালটা করলো না, তখন ওখানে একজন বিচারপতি ছিলেন, নিজামুল হক নাসিম বিচারপতি। এসকাইপের কথা মনে পড়ে। হ্যাঁ, তিনি সরাসরি বলছিলেন, আরে সরকার তো একটা রায় চায়, সরকার গেছে পাগল হয়ে, তার একটা রায় অস্থির হয়ে গেছে। তারা নাকি বারবার এই আইনমন্ত্রী বা কামরুল সাহেব বারবার বলতেছে, ভাই একটা রায় দিয়ে দাও, একটা রায় দিয়ে দাও। আজকের এই ঘটনায় মনে হচ্ছে আমরা যেন সেই পুরানো দিনের স্মৃতিটাই আবার এখানে পুনরাবৃত্তি করলাম। একটা রায় দরকার সরকার। আরে ভাই, রায় মানে কি আমি 6 মাসের রায় চেয়েছি? না না, কিন্তু তিনি যে আদালতে হাজিরা দেননি, না না, সেটা ঠিক আছে, সেটাই এটা একটা রায়, সেটা দিয়ে প্রশ্ন তোলার সুযোগ দেখেন। আমি বলছি যে মামলাটা রায় হয়েছে, হ্যাঁ, যথাযথভাবে হয়েছে, কিন্তু আমি নাকশ। আমি তো এরকম একটা হালকা টাইপের একটা রায় বা আদালত অবমাননার রায় এই মুহূর্তে আশা করি না। আমি আরও বড় কিছু আশা করছি, আরও একটা এত অন্যায়, এত অবিচার, তার মধ্যে একটা হালকা জিনিস দিয়ে আমরা শুরু করে দিলাম। আমি চাচ্ছি যে ইতিমধ্যে তদন্ত শেষ হয়েছে, কয়েকটা বা চার্জ ফ্রেম হয়েছে, ট্রায়াল শুরু হবে, সেগুলো দৃশ্যমান অগ্রগতি চাই। এবং 2টা তো হয়েছে না, ট্রাইব্যুনাল তো 2টা হয়ে গেছে, দরকার হলে আরও একটা বাড়ানো হোক। এবং এটা শুধু শেখ হাসিনার বিষয় তো না, এটার পেছনে যে ডজনে ডজনে আসামি আছে, বিশেষ করে উপরের দিকে যারা, হ্যাঁ, তাদের বিচারটা জাতি গভীর আগ্রহে অপেক্ষা করছে। এবং বিশেষত শহীদ পরিবারগুলো, তাদেরকে তো আমরা কোনো সান্ত্বনা দিতে পারছি না যে ভাই এত মাস হয়ে গেল, কী করছেন আপনারা? না পাচ্ছি ঠিকমতো সাহায্য সহযোগিতা, চিকিৎসার কোনো সুব্যবস্থা আমাদের হচ্ছে না ওইভাবে। আমরা তো এখন গুমড়ে গুমড়ে কাঁদতেছি। বিচারের ব্যাপারেও আমরা দেখছি সব যেন, এই যে দেখেন কতদিন পর পর এই গুমের বিষয়ে একটা মামলা হলো। এই মামলাগুলো আরও আগে হওয়া উচিত ছিল। আমরা তো সালাউদ্দিন সাহেব যে একটা গুম হয়ে গেল, সেই মামলাটা এতদিন পর হলো কেন? আপনি তো আসছেন ভাই 6-7 মাস হয়ে গেছে, সেই দিন গিয়ে মামলা। সরকারের কিছু করার নাই, যারা ধরেন ভুক্তভোগী তারা মামলা না করলে কি? না না, অ্যাকচুয়ালি তো ক্রিমিনাল মামলা তো ভুক্তভোগীরা করবে তো না, এটা তো সরকার। গুমের মামলা কে করবে?
হ্যাঁ গুমও তো সরকার বাদী অফিসের মামলা সরকার করতে পারে। সেই জায়গায় আমি কিন্তু হ্যাপি না, আমি চাই যে আরো ওইটা গতি বাড়ুক। তার মানে দ্রুত গতি না, স্বাভাবিক বিচার প্রক্রিয়াটা যেন আরো দৃশ্যমান হয়। অনেক ধন্যবাদ। আস্থা ফিরানো দরকার। ডাক্তার জাহিদুর রহমান, আমরা একবার প্রধান উপদেষ্টা একটা লাইন বলেছিলেন, সেটা যে প্রশ্নটা করতে চাই। উনি বলেছিলেন যে বিচারে যদি বেশি তাড়াহুড়ো হয় বা দ্রুত গতিতে, সেটি আসলে অবিচার হয়ে যায়। এটা মনে আছে আমার। এখন যে গতি দেখছেন সেটি কি স্বাভাবিক গতি না? মানে অনেকে যারা যেটি বলছেন, যেটি সুব্রতদা বলছিলেন যে আরো অনেক দ্রুত গতিতে আসলে বিচার তারা দেখতে চায়, এবং শুরুটা উনি প্রধান মানে শেখ হাসিনার 6 মাসের কারাদণ্ড এটি আসলে শুরু হোক, এইভাবে উনি আসলে নাখোশ। ধন্যবাদ। মানে 6 মাসের কারাদণ্ডটা সম্ভবত এটা প্রসিডিউরাল জায়গা কম ছিল। মানে একটা ফৌজদারি মামলায় তো সাক্ষী সাবুদ অনেক কিছু থাকে, আর মামলার গতিটা কেমন হওয়া উচিত, মানে দুটো কথা আছে কিন্তু আমরা ছোটবেলা থেকে শুনে বড় হয়েছি, তাই না? জাস্টিস ডিলাইড, জাস্টিস ডিনাইড, আবার জাস্টিস হারিড, জাস্টিস বেরিড। তাড়াহুড়াও করা যাবে না, দেরিও করা যাবে না। তো একটা মধ্যপন্থার কথা এখানে আছে, এবং এখনকার গতিটা মধ্যপন্থা কিনা এটা দাদা সবচেয়ে ভালো বলতে পারবেন, কারণ ওনার একদম প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আছে। আমি অবশ্য একটা জিনিস মনে করি, যদি আমরা আগের বিচারের সাথে তুলনা করি, আওয়ামী লীগের সময় যেটা আইসিটির বিচার হলো জামাতের নেতাদের, মানে কাদের মোল্লা রায় 2.5 বছর লেগেছে, কিন্তু এখানে আবার একটু ভিন্নতা আছে। ভিন্নতা কেন বলি, ওদের মামলাগুলো তো ওরা কন্টেস্ট করেছে নিজেরা যখন কন্টেস্ট করে, সেই লয়াররা অনেক রকম খুঁটিনাটি অনেক বেশি বিস্তৃতভাবে এগুলো করার চেষ্টা করেন। আমি আশা করি শেখ হাসিনা যেহেতু ফেরারি, উনি তো ওনার লয়ার দিতে পারবেন না, এখানে সরকার থেকে একজন লয়ার দেওয়া হবে। আমরা আশা করি তিনি যথেষ্ট সিরিয়াসলি কাজগুলো করবেন, কিন্তু ঘুরে ফিরে বিচারের টাইমটা মোটা দাগে প্রাথমিক রায়ের জন্য তো ওরকম হওয়ার কথা, এবং সেটা যদি করি আমার মনে হয় আমরা খারাপ করছি। তবে দাদা খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, তাড়াহুড়ো না, কিন্তু দৃশ্যমান হওয়া, যে মানুষের কাছে এই বোধটা যাওয়া যে এই কথাটাও আইনে আছে, শুধু বিচার হলে হবে না, বিচার হয়েছে এটা দৃশ্যমান হতে হবে। সো ওটাও আসলে মানুষের জন্য দৃশ্যমান বলতে আসলে কি? কারণ আমরা মানে গণমাধ্যমে আপডেটটা পাচ্ছি মাঝে মধ্যে, প্রায় প্রতিদিন, সপ্তাহে তো অ্যাটলিস্ট 2-3 দিনে আপডেটটা পাওয়া যায়। আপডেট হওয়া, আবার এই যে বিচারটা কোন জায়গায় গেছে তাদের জায়গা থেকে আরেকটু ঘটা করে প্রেসকে ডেকে তথ্যগুলো জানানো, যে তারা কোন জায়গায় গেছেন, কতটুকু অগ্রগতি হয়েছে, কি হয়েছে না হয়েছে, এগুলো সেটি বলছেন যে এবার তো এগুলো করার সুযোগ আছে। এটা তো আমাদের লাইভ টেলিকাস্ট আইনে আছে। আমাদের প্রথম দিন তো লাইভ করা হয়েছে, মাঝে মাঝে লাইভ করলো, মাঝে মাঝে মানুষকে এগুলো দেখালো, এগুলো হলে বড় মানুষের কাছে ভিজিবল মনে হয়। ঘাটতি মনে হচ্ছে ওটা করলে ভালো হবে, তাহলে ভিজিবল হবে, কারণ মানুষ তো অধীর আগ্রহে বসে আছে। আর মানুষকে একটু জিনিসটা বোঝাতে হবে যে বিচার চলছে, কিন্তু একটা ন্যায় বিচার নিশ্চিত করার জন্য একটা লিস্ট অ্যামাউন্ট অফ টাইম লাগবে। আর যেটি বলছিলেন যে মানে তুলনা করছিলেন দাদা, যে আগের সরকারের বিষয়টা এরকম ছিল যে সরকার একটা রায় চায়, সেই তড়িঘড়ি সেই বিষয় কি এই সরকারের? আপনার এই অনুষ্ঠানের সম্মত আগে একদিন বলেছি, আমাদের কিন্তু মানে একটা মেজর প্রবলেম আছে, আমরা অনুপস্থিতিতে বিচার করছি। এটা কিন্তু এখন গ্লোবাল স্ট্যান্ডার্ডের সাথে ম্যাচ করে না। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে কোনোদিনও কারো বিচার হবে না অনুপস্থিতিতে। তো আমরা যেহেতু করছি, এটা অলরেডি আমরা একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের এখনকার প্রচলিত। আরেকটা কেউ বলেন, জাতিসংঘ অ্যাটলিস্ট মনে করে আমাদের মৃত্যুদণ্ড আছে, এটাও ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের সাথে এখন কনফার্ম করে না, কিন্তু এটা সরিয়ে যদি দেখি এটা। সো এটা যেহেতু করছে, আমাদের আসলে খুব সতর্ক হতে হবে। বিশেষ করে আমাদের শেখ হাসিনার পক্ষে যে লয়ার নিযুক্ত হবেন, এই পারসেপশনটা আসলে জনগণের শুধু না, আমি বারবার বলছি, আমাদের দিকে কিন্তু পৃথিবী তাকিয়ে আছে এবং আওয়ামী লীগ তাকিয়ে আছে। তারা এই ন্যারেটিভটাকে ব্যবহার করবে, ফলে আমাদের ওই তার পক্ষের আইনজীবী যারা আছেন তারা সত্যিকার প্রফেশনাল ভাবে এটা ডিল করছেন কিনা সেটা দেখতে হবে। আমার মনে হয় এগুলো একটু করতে গেলে ইট উইল টেক আ বিট টাইম, এগুলো একটু ভালোভাবেই করা দরকার। জি, অনেক ধন্যবাদ। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, দৃশ্যমান বলতে আপনি আসলে আর কি বোঝান? না, মানুষের তো একটা আকাঙ্ক্ষা আছে যে এই স্বৈরাচার এবং তার দোষরদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। তো এটা আমরা কত অপেক্ষা করব? 11 মাস পার হয়ে 12 মাসে পড়তেছে। প্রত্যেক দিনই তো একই কথা শুনি, এতজন আসামি, তাদের তদন্ত হচ্ছে, তদন্তের অগ্রগতি হচ্ছে, চার্জশিট দাখিল করা হয়েছে, চার্জ ফ্রেম হবে। আপনি দেখবেন এই ঘুরে ফিরে এইসব কথাই হচ্ছে, কিন্তু ট্রায়ালটা শুরু হবে কবে সেটা দেখতে হবে। তো আপনি তো কয়েকটা মামলার ট্রায়ালটা হোক না কেন, সেটা করতে আপনি এত দেরি হবার তো কথা না। সেই জন্য আমার কাছে মনে হচ্ছে যেন কোথায় যেন এফিসিয়েন্সির একটা
আমি নিজে, আপনি তো বিচারালয়ে আছেন, মানে এই গতিটা আপনার কাছে মানে মনে হচ্ছে যে আরো এফিশিয়েন্ট লোক এখানে এনগেজ করা উচিত, আরো এফিশিয়েন্ট লোক। কারণ আমি প্রত্যেকদিন যেসব চেহারা দেখি, আমি কিন্তু কোনো ভরসা পাইনি। আমাদের দেশে কিন্তু বিশেষত জেলা আদালতে অনেক ভাগা ভাগা ফৌজদারি লয়ার আছে। আজকে আপনি এখান থেকে তরুণ বয়সের কিছু লোকজনদের দিয়ে এটা তো হবে না। আপনি তো একজন হায়ার করেছেন না, ব্রিটিশ আইনজীবীকে হায়ার করেছেন। তো সেই জায়গায় আপনি হাসিনা যখন বিচার করে, সে কিন্তু বিভিন্ন জেলা থেকে খুব বিখ্যাত লয়ারদের নিয়ে আসছিল। টিপু ভাই, গোলাম আরিফ টিপু, দেশের অন্যতম সেরা ফৌজদারি আইন বিচারক, তাকে আইনে চিফ প্রসিকিউটর করে নাই? হ্যাঁ, সেরকম আরও অন্যান্য লয়ারদেরও কিন্তু আনছিল বিভিন্ন জেলাতে। আমরা এখানে ঢাকা কেন্দ্রিক তরুণদের কিছু ইনভলভ করলাম। এটা কি তরুণদের দ্বারা তো এটা, তাদের তো এখন ওইরকম ম্যাচিউরিটিও আসে নাই। আমি অনুরোধ করব আপনারা টিমে আরও সংখ্যা বাড়ান এবং ফৌজদারি বিশেষজ্ঞ ঢাকাতে যদি না পান, জেলার থেকে নিয়ে আসেন। আমরা দেখতে চাই, তাদের গর্জনটা শুনতে চাই, কিন্তু আমরা সেই গর্জন দেখতে পাচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমরা একটু নির্বাচন প্রসঙ্গে যেতে চাই। ডাক্তার জাহিদুর রহমান, ঐকমত্য কমিশনের বৈঠক চলছে, আজকেও আসলে বৈঠক হবে এবং সেখানে তত্ত্বাবধায়কের বিষয়ে সবাই একমত হলেও তত্ত্বাবধায়কের যে প্রধান উপদেষ্টা হবেন তার নিয়োগ প্রক্রিয়া নিয়ে সবাই আসলে একমত না। আমি সব কিছু মিলিয়ে অগ্রগতি একটু জানতে চাই ঐকমত্য কমিশনের, ঐকমত্যে পৌঁছানোর জায়গাটায়, জুলাই সনদের জায়গাটায়। অগ্রগতি ডিপেন্ড করবে আমরা আসলে কি প্রত্যাশা করছি। কেউ যদি মনে করে থাকেন যে সবগুলো জিনিসই মেনে নিতে হবে, তাহলে অগ্রগতিতে কিছু বাধা আছে। কারণ কয়েকটা জায়গায় আমরা স্টাক হয়ে গেছি। অন্তত দুইটা বিষয়, একটা হচ্ছে আপার হাউসে আমাদের প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, আর একটা হচ্ছে কনস্টিটিউশনাল কাউন্সিল অথবা এখন একটা কমিটির কথা বলা হচ্ছে। এটা যদি বাদ দেয়, আমরা টোটাল জার্নিটা যদি আমরা দেখি, জার্নিতে আমাদের অগ্রগতি তো অসাধারণ। আমাদের আইনকে ভিত্তি করে যেসব সংস্কার, সেগুলো মেনে যাওয়া হয়েছে। আমাদের কনস্টিটিউশনকে ভিত্তি করে যেসব সংস্কার, সেগুলোরও বেশ কিছু সব দল অ্যাগ্রি করেছে। এমনকি সাম্প্রতিক সময়ে বিএনপিকে ইঙ্গিত করে এক ধরনের, ইভেন প্রধান উপদেষ্টাও জাপানে গিয়ে এই ধরনের একটা মন্তব্য করেছেন একটি দল। তো সেই বিএনপিও আসলে সংবিধানের অনেক গুরুত্বপূর্ণ সংস্কার, যেগুলো আমরা একসময় কল্পনা করিনি, সেগুলো 70 অনুচ্ছেদ আমরা যেভাবে ভাবছিলাম বিএনপি তাই মেনেছে। বিচার বিভাগের পূর্ণ পৃথকীকরণ বিএনপি অ্যাগ্রি করছে, আপার হাউসও করছে, কিন্তু ভিন্ন, সে একটু দ্বিমত আছে তার। তারপরে যেটা আমাদের সংবিধানে নাই, যেটা ওয়েস্টমিনস্টার সিস্টেমেও থাকে না, যে 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকা যাবে না, তো এরকম অনেক কিছু তো সে অ্যাগ্রি করেছে। সুতরাং আমি খুবই ভালো অগ্রগতি আছে বলে মনে করি। এটা হলো রিয়াল সংস্কার হওয়ার ক্ষেত্রে। এর বাইরে যে আমরা দলগুলো এনগেজ করছি সিরিয়াসলি, তারা মানে সত্যিকার অর্থে যে আমাদের এই সংস্কার নিয়ে প্রত্যেকটা দল, এখন তো লাইভ হচ্ছে, মানুষ দেখতে পাচ্ছে যে কতটা টাফ ভাবে আলোচনা করছে, তারা সৎভাবে আলোচনা করছে। মিথ্যা আশ্বাস দিয়ে শেষ করে বেরিয়ে গেলাম, তারপর আমি মানবো না, তাও না। তারা যা চায়, যা মিন করে, সেটাই বলার চেষ্টা করছে। এবং এই আলোচনার মাধ্যমে ওখানে চলছে, আমরা টকশোতে কথা বলছি, কলাম লেখা হচ্ছে, শিক্ষিত সচেতন জনগোষ্ঠীর মধ্যে কিন্তু এই কনসেপ্টগুলো খুব ক্লিয়ার হয়ে উঠছে। সো এবার যদি এগুলো নাও হয়, কোনো একটা সময় বা আমাদের পলিটিক্যাল স্ফিয়ার থেকে, সিভিল সোসাইটি থেকে এগুলো হারিয়ে যাবে না, এগুলো থাকবে এবং এগুলো আলাপ হতে 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 কোনো একটা সময় এগুলো হয়েও যাবে, আমি বিশ্বাস করি। জি, সুব্রত চৌধুরী, এই জায়গাটা একটু শুনতে চাই, মানে আপনি আসলে কতটা আশাবাদী, মানে এই যে সংস্কারের জায়গাটাই? প্রথম দিকে আশাবাদী ছিলাম। জি, আমার কাছে মনে হয়েছে আমাদের দেশের মানুষ তো বহুদিন ভাইব্রেন্ট পার্লামেন্ট দেখে নাই, কারণ অপোজিশনে ছিল না, যারা ছিল ওরা তো কি বলে গৃহপালিত ছিল। তো এই যে আলোচনাটা শুরু হইলো, আমার কাছে অনেকটা ভাইব্রেন্ট মনে হয়েছে, যেখানে তরুণরাও যাচ্ছে, বয়স্করাও যাচ্ছে, সব রাজনৈতিক দল একসাথে বসছে, কি সুন্দর বিশাল ব্যাপার এই আলোচনা। এটা তো আমাদের তো মুখ দেখা দেখি বন্ধ ছিল। হ্যাঁ, কিন্তু যতই দিন যাচ্ছে, এটা একটা কারণ যে অতিরিক্ত সময় নিয়ে নিচ্ছি। এই অতিরিক্ত সময় নেওয়ার কারণে ভালো জিনিসও ঝুলে যায়, আমার কাছে এখন তাই মনে হচ্ছে। এই দেখেন পিআর পদ্ধতি, জি জি, আমরা কেন এটাকে বেশি হাইলাইটেড করছি? এটার পেছনে কি কারণ আছে?
অনেকেই বলে যে কিছু রাজনৈতিক দল আছে তারা ভোটে জিততে পারবে না, 1% 2% ভোট পেলেও তারা সংসদে যেতে পারবে। এখন তারা এগুলো নিয়ে বলতে যে অধিক সংখ্যক রাজনৈতিক দল এখন নিয়ে চায়, পিআর পদ্ধতি চায়, আর বড় দুইরা যারা বিএনপি তারা চায় না। তো এই যে একটা বিতর্ক শুরু হয়ে গেল। এখন এখানে দেখা যাচ্ছে যে ভাবছিলাম যে হর্স ট্রেডিং হবে না, খারাপ ভাষায় বললাম আর কি, কিন্তু ফ্লোর ক্রসিংটা হচ্ছে। আমাদের নুরু, হ্যাঁ, তরুণ নেতা, সে এখন ফ্লোর চেঞ্জ করে চলে গেছে জামাতের সাথে, এবং ওখানে কি বলছে জামাতের সাথে ঐক্য করবে। এগুলো তো ভালো লক্ষণ না রে ভাই। এটা কেন হলো? এই সময়ের জন্য হলো। এটা আরো দেখবেন এদিক সেদিক হবে, এখানকার লোক ওখানে যাবে, ওখানকার লোক এখানে যাবে। মানে এই যে ধরেন এই যে মানে আপনি যেটা বলছিলেন যে মানে নিম্নকক্ষে যে আমাদের যে সেটেল ইস্যু সরাসরি ভোটে পার্লামেন্টে যাবে, আসন জিতে পার্লামেন্টে যাবে, সেই জায়গায় ওখানে প্রপোর্শনাল আলাপ, এটা তো অল কাইন্ড অফ সেটেল ইস্যু। সেটাই তো বলছি, উদ্দেশ্য কি এটাকে নতুন ভাবে বিতর্ক করে আইদার ফ্লোর ক্রসিং এর চেষ্টা করবে অথবা নির্বাচনটাকে ডিলে করে দেবে। এখন তো মোটামুটি একটা কনসেনসাস, জামাত তো বলছিল যে নির্বাচন হতে পারে ফেব্রুয়ারিতে, তারও এখন স্থানীয় সরকার নির্বাচনের প্রশ্নটা আগে নিয়ে আসছে এনসিপি ও এমনকি নুরুও এখন স্থানীয় সরকার নির্বাচন আগে চায়। এগুলোর মানেটা কি? এখন তো নিজেদের মধ্যে নানা রকমের একটা যে বৃহত্তর ঐক্য আমরা গড়ে তুলেছিলাম এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে, সেখানে এখন নানা ধরনের বিভেদ, অনৈক্য, ফাটল ধরানোর চেষ্টা করা হচ্ছে, এবং তারা সময় নিচ্ছে, এবং এনসিপিও তো এখানে একটা মেজর রোল প্লে করতেছে। জি, ডাক্তার জাহিদুর রহমান, এই এখন যে বাস্তবতা, এটা দায় আসলে কার? তার আগে যদি বলি, বাস্তবতা যেটা আছে, দায় দেখার আগে সাধারণভাবে আমরা দেখতে পারতাম এটাকে। আমরা শেখ হাসিনা পরবর্তী সময়ে একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে চাই। গণতান্ত্রিক ব্যবস্থায় দ্বিমত থাকবে, মতদ্বৈততা থাকবে, রাষ্ট্রকে কে কিভাবে দেখতে চাই সেটা নিয়ে মতের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। আরো কথা আছে, যে দলটা ক্ষমতায় যাবে তার এক ধরনের চিন্তা থাকবে, যার ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা বেশি, আর যে দলটা ক্ষমতায় যাবে না বা বহু বছর ক্ষমতায় যাবে না, তার চাওয়া, তার পলিটিক্স আরেক রকম হবে। এটা একদম সোজা সাপটা কথা। যে দলটা অনেক দূরে ক্ষমতায় যাবে বলে মনে করছে, সেও ক্ষমতার কাছাকাছি চলে গেলে দেখবেন তারও চিন্তার প্যাটার্ন পাল্টে যাচ্ছে। সো এগুলো তো খুব স্বাভাবিক। আমাদের এই পরিস্থিতি মোটেও ফ্রাস্ট্রেটিং ছিল না, কিন্তু সমস্যা হচ্ছে, যেমন আমরা এনসিপির কথা যদি বলি, মানে আমাদের এটা ভয়ের কারণ আছে যেটা শুধু রাজনৈতিক নাকি, এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। আর লোয়ার হাউসে যেমন আমরা সেটেলড ইস্যু, সংবিধান সংস্কার কমিশন লোয়ার হাউসের জন্য তো এটা প্রপোজ করে নাই, এই ঐক্যমত্য কমিশন এটা আলোচনার টেবিলেই ওঠে নাই, তারা বাইরে গিয়ে এখন এটা করছে। ঠিক একইভাবে ধরুন এনসিপি বলছে তাদের প্রত্যাশা মাফিক মৌলিক সংস্কার না হলে তারা জুলাই সনদ স্বাক্ষর করবেন না। খোলাখুলি বলি, আগেও বলেছি, এনসিপিকে আসলে পাত্তা দেওয়ার কিছু নাই দল হিসেবে। এটা কতটুকু দল? ধরুন এনসিপির সাইজ যদি আমরা চিন্তা করি, বা আমাদের অনেক পার্টি আছে এরকম যারা এনসিপি সমান মর্যাদা পাওয়ার, কিন্তু আমরা অতটুকু মর্যাদা চাইতে বেশি মর্যাদা দিই। কারণ হলো আমাদের গণ অভ্যুত্থানের পরিচিত মুখগুলো এখানে অনেকেই আছেন, সবাইও না, অনেকেই আছেন, তো আমরা গুরুত্ব তারা দিচ্ছি। এখন তারা যদি বলেন আমরা জুলাই সনদ স্বাক্ষর করবো না, কারা? যারা আমাদের এই সামনে থাকা মুখদের অনেকেই, এটা তো প্রবলেম তৈরি করবে। তো তাহলে আমি দেখছি যে তাদের মধ্যে অসহনশীলতা, যেমন ধরুন হতে পারে না যে আমার যেগুলো দ্বিমত হয় না, যেগুলো একমত হয়েছে ওগুলো তো এনসিপিও একমত, তো সেটা ভিত্তিতে একটা চার্টার হোক, বাকি যেগুলো আছে সেগুলো নিয়ে এনসিপি রাজনীতি করুক। আমি বহুদিন থেকে বলছি, সে পিআর, আপার হাউসের পিআর নিয়ে বিএনপি যদি নাও মানে, সে এনসিসি নিয়ে পলিটিক্স করুক, সে জনগণের কাছে যা করে, অনেকেই টকশোতে আসে, খুবই ভালো বলেন তারা জনগণকে সচেতন করুক, তারা লিখুক, ফেসবুকে কলাম লিখুক, আস্তে আস্তে যাক, এই করে মানুষের মধ্যে সমর্থন তৈরি করুক, সেটা নিয়ে রাজনীতি করুক, সেটা দিয়ে বিএনপিকে রাজনৈতিকভাবে ঘায়েল করুক, ইটস এ গুড ডিল। কিন্তু না, এরকম বলা হচ্ছে, বা সংস্কার ঠিকমতো না হলে নির্বাচন হতে দেওয়া যাবে না, নির্বাচন হবে না, এই যে নির্বাচনের সাথে রিলেট করা, এগুলোই আসলে সংকট তৈরি করছে। এটার সাথে এটা কোনো সম্পর্ক আসলে ছিল না। না, কিন্তু যেটি হচ্ছে যে মানে এগুলাতে আসলে লাভ কার? নির্বাচন যত, আমরা যদি ধরি এভাবে যে নির্বাচন পেছানো, আমি একটা গ্রোস অঙ্ক দেখাই, মানে প্রায় এনসিপির সাথে সরকারের সম্পর্ক নিয়ে তারা একটা কথা বলেন যে বিএনপিরও তো প্রভাব আছে। তাহলে তর্কের খাতিরে ধরে নিলাম তিনটা দলের সমান প্রভাব আছে, বিএনপি 33%, জামায়াতের 33%, এনসিপির মনে 1% অ্যাটলিস্ট বেশি হবে, 34%, 100 হলো।
নির্বাচন হওয়ার পর দিন তো জামাতের 33, এনসিপি 34% নাই, উবে যাবে। একটা দল তার যখন নিজের সরকার তৈরি হবে, সে তার প্রভাবিত সবকিছু, সে তার মতো করে, প্রভাব বলতে আমি খারাপ কথা বোঝাচ্ছি না, সে যদি ভালো করতে চায় তার লোকজন থাকবে ওখানে, একটা বদলি, একটা নিয়োগ, এসবের ক্ষেত্রে এই দুই দলের আর কোনো নাই, সম্ভাবনা নেই। এনসিপি তো মাত্র, জামাত বহু পুরনো দল, মানে ক্ষমতায় এর আগে বিএনপির সাথে দুটো মন্ত্রীর পদ পেয়েছিল, কিন্তু এখন তারা যে পরিমাণ ক্ষমতা প্র্যাকটিস করতে পারে বিভিন্ন জায়গায়, তারা তো ইলেকশন চাওয়ার কোনো কারণ নাই। সো তাদের সুবিধা আছে, তারাই কিওস করতেই পারেন। না, কিন্তু অনেকে যেটি বলছেন, গতকালকের বক্তব্যেও দেখলাম যে তারেক রহমান সংখ্যানুপাতিক জায়গাটাই বলছিলেন যে সংখ্যানুপাতিক বিষয়টা আনা হচ্ছে, কেউ কেউ মনে করে যে একটা বিশাল অংশই মনে করে রাজনীতি যারা করছেন যে এর মধ্য দিয়ে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার একরকম চেষ্টা। খুবই সম্ভব, কিন্তু এই মুহূর্তে আওয়ামী লীগকে আসলে ফিরিয়ে আনা যাবে না, কারণ হচ্ছে আওয়ামী লীগ তো দল হিসাবে সম্ভবত এখন পর্যন্ত মোটামুটি নিশ্চিত, সম্ভবত না নিশ্চিতভাবে বলা যায় আওয়ামী লীগ পার্টিসিপেট করছে না। তো তাহলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন যদি আসতো, আওয়ামী লীগ তো এখানে তো দল হিসেবে, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে কি হয়, দল পার্টিসিপেট করে, তো আওয়ামী লীগ তো আসছে না, যদি না আসে তাহলে হবে। কিন্তু আওয়ামী লীগ থাকলে এটার সম্ভাবনা ছিল, আমি তো আমার হিসাবে অন্তত 20% ভোট আছে আওয়ামী লীগের, সেই হিসাবে অন্তত 60 সিটস তারা পার্লামেন্টে পাওয়ার কথা। একটা ছোট বিরতির পর ফিরছি। দর্শক, ছোটটা বিরতির সময় হচ্ছে। আর সিলেস্টেল জনতন্ত্র গণতন্ত্র এই কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি বিরতির পর। আবার স্বাগত। আর সিলেস্টেল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম শেখ হাসিনার কারাদণ্ড, আগামী নির্বাচনে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আছেন ডাক্তার জাহিদুর রহমান। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী সংস্কার নিয়ে কথা বলছিলাম, মানে ছাড়ের জায়গাটা যদি একটু বলি, ধরেন বিএনপি দাবি করছে, একই সঙ্গে দেখা যাচ্ছে দৃশ্যমান যেটি হচ্ছে 70 অনুচ্ছেদের জায়গাটা একটা বড় একমত হয়েছে, তত্ত্বাবধায়কটা সেটেল হচ্ছে, প্রধানমন্ত্রীর মেয়াদ জীবদ্দশায় 10 বছরের বেশি হতে পারবেন, এটি বিএনপি মেনে নিয়েছে। উচ্চকক্ষের সংখ্যানুপাতিকের জায়গায় গিয়ে কিন্তু উচ্চকক্ষ হবে সেই জায়গায় সবাই একমত। বিচার বিভাগ পৃথকীকরণ, ভাই যেটি বলছিলেন, বিচার বিভাগ পৃথকীকরণের জায়গায় বিএনপি একমত। মানে তারপরেও আসলে মানে বাধা কোথায়, মানে এগুলোকে অগ্রগতি হিসেবে দেখার সুযোগ নাই কেন? না না, এখন যেটা লাগছে, জি, এই যে এনসিসি, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল, জি, সেটা তো বিএনপি অ্যাকসেপ্ট করছে না। তারপরও তর্ক বিতর্ক হয়েছে। এখন বিএনপি কি সব বিষয় মেনে নেবে, মানে বিষয়টা এরকম না, বলতে তো ওটা ফরমেশনটা চেঞ্জ করতে হবে, প্রেসিডেন্টের জায়গায় আর একটা প্রধান বিচারপতির জায়গায়, আর হচ্ছে এটা নিয়োগ কাউন্সিল, জি জি, হ্যাঁ, সাংবিধানিক নিয়োগ কাউন্সিল, তো সেটা নিয়ে আলোচনা থেমে আছে। এখন সংবিধানের আরও কিছু চেঞ্জ করার জন্য যে প্রস্তাবনাগুলো আসছে, সেখানে বিএনপি তারা তো এগুলো সবটা তো মানতে রাজি হচ্ছে না। আপনার কি ধরেন যখন সংলাপ শুরু হলো, তখন এক বলা হয়েছিল যে প্রধান উপদেষ্টা নিজে বলেছেন যে যেসব বিষয়ে একমত হবে সেসব বিষয়ে আসলে জুলাই সনদ হবে। শুরুর দিকে আলিয়া সাহেব হয়তো এই টোনে ছিলেন, এবং জাহিদ ভাই যেটি বলছিলেন যে একরকম মানে যেসব প্রপোজাল ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আসছে সেগুলোর প্রায় সবগুলোর সাথেই এনসিপি এবং জামাত একমত। এখন কি মানে এনসিপি, জামাত এবং ঐক্যমত্য কমিশন এক পক্ষ আর বিএনপি একমত, মানে যেগুলো প্রপোজাল আছে সব বিএনপিকে মেনে নিতে হবে? একমত শুধু না, মানে কনস্টিটিউশনাল কমিশন যখন বসে তারা তো সবার মতামত নিয়েছে, বিএনপিও দিয়েছে, ওখানে এনসিসি তাদের প্রপোজাল দিয়েছে, পরে তারা তাদের যখন রিপোর্ট দেয় সেখানে দেখা যায় এনসিসির সাথে আগে মানে ওনাদের যে ফাইনাল রিপোর্ট তার সাথে খুবই অ্যালাইনমেন্ট আছে। এখন মানে বিএনপি কেন সব বিষয় সব প্রপোজালে মেনে নেবে বিএনপি? না, সেটা তো বিএনপি বলছে যে আপনারা তো এইখানে আমাদেরকে ডেকেছেন আপনাদের মতামত চাপিয়ে দেওয়ার জন্য না, আমরা তো অনেক কিছু ছাড় দিয়েছি, তো যেটুকুন হয়েছে সেগুলোকে ঐক্যমতে নিয়ে আসেন, আর অন্যগুলো অযথা বিতর্ক করে তো এখানে লাভ নেই। পিআর ইস্যুটা নিয়ে কেন আপনারা এত পার্শ্ব করতে চান? ঐক্যমত্য কমিশনের টেবিলেই ছিল না। হ্যাঁ, তারপরে রাষ্ট্রপতি নির্বাচন এমনভাবে করছে, সেটাও তো একমত, গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন হবে, সংসদ করবে। তাদের প্রস্তাব ছিল ওই যে নির্বাচিত ইউনিয়ন পরিষদের যারা মেম্বার চেয়ারম্যান হবে, উপজেলাতে যারা হবে, জেলা পরিষদে যারা হবে, প্রায় 70,000 লোক অংশ
বিডি সিস্টেম। এখন 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 কতগুলো তারপরে এই যে জামাত এবং এনসিপি নতুন নতুন বিতর্ক শুরু করছে। এনসিপি তো বলে যে এই নির্বাচন কমিশন এটা দলীয় দোষে দুষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যেন তারা কোনো একটি দলের পক্ষে কাজ করছে। মানে নানান প্রশ্নগুলো তুলে নির্বাচনটাকে কিভাবে ডিলে করা যায়, কারা করছে, মানে এটা কি বিএনপি করছে? এখন নির্বাচন আপনার কাছে ধরেন একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে মানে জুলাই সনদটা একরকম বলা হচ্ছে যে শঙ্কার মধ্যে পড়ছে, জুলাইয়ের মধ্যে হবে না, কাদের কারণে হচ্ছে? আমার তো মনে হয় জামাত আর এনসিপির কারণে। আর মানুষের কাছে কি বোঝানো হচ্ছে? মানুষ তো ধরেই নিচ্ছে যে এই সপ্তাহের মধ্যে হয়তো হয়ে যাবে, মানে এই সপ্তাহ না হোক আগামী সপ্তাহে, যতটুকু হয়েছে সেটুকু নেন। আমি তো ধরেন ওনারা যে কমিশনের রিপোর্টটা দিল সেটা বাস্তবিত করেন না কেন? আমি তো এত বিতর্ক হবে না। পারসেপশন যেটি হচ্ছে সেটা হচ্ছে যে মানে এনসিপি জামাত একই সঙ্গে ঐক্যমত্য কমিশন, তিন পক্ষের বক্তব্যের সামারি যদি আপনি করেন, হয়তো মনে হচ্ছে যে বিএনপির কারণেই আসলে সব আটকে যাচ্ছে। আসলে কি সেরকম কিনা? হ্যাঁ, সেরকমই তো মনে হচ্ছে। এবং ওখানে বসে যে বিতর্কটা হয় সেখানে তো স্পষ্ট বোঝা যাচ্ছে কারা কোন পক্ষ নিচ্ছে। তো এগুলো করার ফলে হয়েছে কি, নিজেদের মধ্যে আমাদের দূরত্বটা বাড়ছে এবং আমরা এরপরে হয়তো কেউ কাউকে বিশ্বাস করতে পারবো না। এখানে এক কথা বলছি, ওখানে গিয়ে বাইরে এসে আর এক কথা বলছি, যেটা আবার কিছু আমরা দেখতে পাচ্ছি নানান ঘটনার ভিতর দিয়ে। অনেক ধন্যবাদ। তারপরে ধরেন এই যে তারা বলছে যে ইসলামিক দলগুলো তারা জোট করে নির্বাচন করবে, আসন ভাগাভাগি তাদের মধ্যে হচ্ছে এবং অলরেডি নাকি তারা শুরু করে দিয়েছে। এখন সেই জায়গায় আমাদেরও কিছু লোকজন গিয়ে হয়তো জড়ো হবে, ইলেকশন ইকুয়েশন এগুলো তো হইতেই পারে, কিন্তু এটা এত দৃশ্যমান হয়ে যাচ্ছে, এইখানেই মোটামুটি আমরা বুঝতে পারছি যে আগামী দিনের নির্বাচনী শিবিরগুলো কি পর্যায়ে হবে। জি, অনেক ধন্যবাদ ডাক্তার জাহিদুর। আমরা উপরে যে বাস্তবতা দেখছি, ভেতরের বাস্তবতা কি সেরকমই? মানে আমরা যেটা মানে মোটা দাগে বলি যে বাংলাদেশে উপরে যা দেখা যায়, ভেতরের বাস্তবতা বা ভেতরের আলাপ আলোচনা আরো বেশি হয়। উপরের সিনারিও আর ভেতরের আলাপ আলোচনা, ভেতরের কোন নির্বাচন প্রসঙ্গে, সংস্কার প্রসঙ্গে ভেতরে তো কিছু আলাপ হয়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবং এটা থাকা উচিত। যেমন আমরা এখন লাইভ করছি আলোচনা, কেউ বলেন লাইভ না করলেই ভালো হতো, কেন? জি জি, এটা একটা কথা। এটা কেন বলছে, একটা নেগোসিয়েশন যখন ক্লোজ ডোর হয় তখন একদিন যেটা বললো তারা পরের দিন আবার তাদের ভেতরে আলোচনা করে সেটা পাল্টাতে পারে, কিন্তু যখন যেটা পাবলিক হয়ে যায় তখন সেটা আবার তাদের জায়গা থেকে সরে আসার প্রবলেম থাকে। এগুলো একদিকে ট্রান্সপারেন্সির প্রশ্ন আছে, কিন্তু আরেক দিকে এটা আসলেই ওরকম একটা প্রবলেম আসলে থাকে। কিন্তু ব্যাকডোর আলোচনা আসলে হচ্ছে বলেও আমি মনে করি না। কিন্তু যেই পারসেপশনের কথা জিজ্ঞেস করছিলাম, যে ধরেন মানে মানুষের কাছে একটা পারসেপশন এরকম কেন যে বিএনপির কারণেই আসলে তৈরি করা হয়েছে। এখন মানুষও আসলে আবারও বলি যে মানুষ কারা, না মানুষ তো এখন ধরেন খোঁজ খবর রাখে, খুব খোঁজ খবর রাখা মানুষ। এখন এগুলো কতজন মানুষকে টাচ করে তাদের সামনে নেয়ার যেটা চেষ্টা করা হচ্ছে, যেহেতু যা বলা হচ্ছে সবগুলো বিএনপি মেনে নিচ্ছে না। আমি একমত যে আমাদের তো এখন অপিনিয়ন বিল্ডিং এ দুটো জিনিস আছে, একটা হলো মেইনস্ট্রিম মিডিয়া তো আছে, এটা আগে ছিল, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার খুব বড় ইনফ্লুয়েন্স আছে। ফলে আপনি যে জামায়াত বা এনসিপি সাথে সরকারের যে ঐক্যমত্য কমিশনের অ্যালাইনমেন্ট দেখা যাচ্ছে বলে মনে হয়, ঐক্যমত্য কমিশন তো করছে না, কিন্তু তারা প্রচুর ভাইব্রেন্ট সোশ্যাল মিডিয়াতে, সেই থাকার কারণে এই ধরনের একটা পারসেপশন মনে হচ্ছে যে বিএনপি মানছে না। কিন্তু ওই যে শুরু থেকেই ঐক্যমত্য কমিশনও একটা স্ট্যান্ডার্ড দেখাতে চাচ্ছে, সেটা হলো ওপরেরটাই, মানে যা আছে তা। যেন সালাউদ্দিন আহমেদ রাইটলি বলেছেন, যদি আপনারা যা বলবেন তাই মেনে নিতে হয় তাহলে আলোচনা কেন? তো ওইটার সাথে যেহেতু এই জায়গায় হয়েছে, এখন বিএনপি আমি মনে করি তারা চেষ্টা করছে, কিন্তু তাদের আবার সোশ্যাল মিডিয়াতে এই ধরনের অ্যাক্টিভিটি যথেষ্ট ভালো না থাকলে তারা এই কাউন্টার কথাটা যে আমি ভালো বা খারাপ, দেশের জন্য ভালো বা খারাপ ইজ এ ডিফারেন্ট ডিবেট, কিন্তু একটা দল তার মতো করে চাওয়ার আছে, একটা দল তার মতো করে দেশকে দেখতে চাইতে পারে। আমি প্রায় বলছি কথাটা এরকম, ধরুন প্রধানমন্ত্রী ক্ষমতা কমানো নিয়ে আলাপ হচ্ছে, এটা সত্য, কনস্টিটিউশনে আমাদের প্রাইম মিনিস্টারের পাওয়ার অনেক বেশি। আমি নিজেও মনে করি পাওয়ারের কিছুটা চেকস অ্যান্ড ব্যালেন্স দরকার, এটা আমি মনে করি। বিএনপি কি মনে করতে পারে না আমরা খুবই পাওয়ারফুল একটা প্রাইম মিনিস্টার চাই? মানে পাওয়ার চাওয়া মানেই আপনি আপনার দাস বসাবেন, স্লেভ বসাবেন কোনো জায়গায়, নাও তো হতে পারে। বাংলাদেশের ইতিহাসে এই রকম বিষয় ছিল না,
আমরা তো নতুন করে এনসিসির কথা বলছি ধরুন, এর আগে কি শেখ হাসিনার মতো নিয়োগ সবাই করেছে? করেনি তো। বাংলাদেশের নির্বাচন কমিশনগুলো তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত বা পরে দলীয় সরকারের সময় গঠিত নির্বাচন কমিশনগুলো ভালো স্থানীয় সরকার নির্বাচন করেনি? করেছে তো। শেখ হাসিনার সময় এসে এই জিনিসটা নষ্ট হয়ে গেছে। এরশাদের সময় আমরা অনেক ছোট, মনে নাই দাদাদের খুব ভালো মনে থাকবে, উপজেলা যখন তৈরি হলো ফেয়ার ইলেকশন হতো নাকি তখন। তো এগুলো সব আমাদের এক্সিস্টিং সিস্টেমের মধ্যে থেকেই হয়েছে। আমাদের বিচারকের নিয়োগে তো আইন নাই সুপ্রিম কোর্টে, কিন্তু শেখ হাসিনার কোর্ট হয়ে গিয়েছিল সব, হয় নাই তো। এরশাদের সময় একটু খেয়াল করেন, খুব ইন্টারেস্টিং, বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ, তাকে প্রধান বিচারপতি কে বানিয়েছে? হুসাইন মোহাম্মদ এরশাদ। প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ তার মতো সৎ মানুষ, মানে তার সততা কিংবদন্তি তুল্য, এরশাদের সময় ওই রকম একজন মানুষকে এরশাদ চিফ জাস্টিস বানিয়েছে। তো এরশাদের সময় 8ম সংশোধনী সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, বিশেষ করে ওই যে কিছু অংশ হাইকোর্ট, ওই যে বেঞ্চ যাওয়ার ব্যাপারটা মূলত একটা সংশোধনী বাতিল করে দিয়েছে, বহাল তবিয়তে ছিলেন। মানে এখন ধারণা করা হচ্ছে যে সামনে যিনি আসবে, যারাই আসবে সবাই শেখ হাসিনা হবে, এটা ধারণা, এটাই বলছি। এখন কোন একটা সরকার কি মনে করতে পারে যে আমি প্রায় একটা পাওয়ারফুল প্রাইম মিনিস্টার চাই যে এই ধরনের নিয়োগগুলো করবেন এবং সৎ উদ্দেশ্যে করবেন? আমি আবারও বলছি, তো ফলে বিএনপি যেটা সমস্যা হচ্ছে, বিএনপি এই তার ন্যারেটিভ বিল্ডিং এ পিছিয়ে আছে, সেজন্য মনে হচ্ছে সব দায় বিএনপির। জি, অনেক ধন্যবাদ। একটা বিরতির অফিস সুব্রত চৌধুরী। দর্শক, ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও একেবারে ছোট্ট বিরতি, আশা করি এই বিরতির পর আপনাদের সঙ্গে পাচ্ছি। দর্শক, আবারও স্বাগত আরআইএসএল স্কেল জনতন্ত্র গণতন্ত্রের সঙ্গে আছেন প্লাবন রহমান। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, একটা টাইম লাইন আছে ফেব্রুয়ারিতে নির্বাচনের, ফেব্রুয়ারিতে নির্বাচন দেখেন? আমি তো খুবই আশাবাদী, মানে এখন যে সিনারিও, ঐক্যমতের যে বাস্তবতা, তাতে আপনি আশাবাদী? এবং ইলেকশন কমিশনও মোটামুটি প্রস্তুতি গ্রহণ করেছে, এবং তারা তো বলেছে যে আমরাও প্রস্তুত, সেনাবাহিনী পর্যন্ত বলেছে, পুলিশ ভাইরাও বলছে যে আমরাও সর্বাঙ্গীন সহযোগিতার জন্য প্রস্তুত আছে। সমস্যাটা কোথায়? হ্যাঁ, প্রশাসনিকভাবে কিছু সমস্যা আছে। যারা অতীতে শেখ হাসিনার খুব ঘনিষ্ঠজন ছিল, তারা এখনও বিভিন্ন জায়গায় আছে, সেখানে কিছু চেঞ্জ করা প্রয়োজন, হয়তো সরকার সেদিকে এখন নজর দিয়েছে। না, কিন্তু এগুলা কি খুব বেশি ম্যাটার? এখন যে রাজনৈতিক মতৈক্যের যে বাস্তবতা, তার থেকে কি এগুলো বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, একটা নির্বাচন করতে গেলে তো নিরপেক্ষভাবে প্রশাসন তো সাজাইতে হবে, আইনশৃঙ্খলা বাহিনী সাজাইতে হবে, বিশেষত নির্বাচন কমিশন, তার যে ক্ষমতা, সে ক্ষমতা প্রয়োগ করতে হবে, এবং তাকে সেনাবাহিনী বা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা। নির্বাচনের তো যখন তফসিল ঘোষণা হবে, তখন এই সমস্ত বাহিনীর দায়িত্ব তো তার হাতে। হ্যাঁ, এবং সেইটা তো আমরা অতীতে দেখি নাই। হ্যাঁ, তো সামনে যদি তারা শক্তিশালী থাকে, ওনাদের যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলো এম্পাওয়ারমেন্ট যদি নির্বাচন কমিশন হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন করতে কোনো বাধা নেই। অনেক ধন্যবাদ। ডাক্তার জাদুরমান, জুলাই মাসটা ক্রুশিয়াল কিনা নির্বাচন হওয়ার জায়গাটা ফেব্রুয়ারিতে? জুলাই মাসে, জুলাই, এই যে আমরা শুরু করলাম জুলাই মাসটা ক্রুশিয়াল কিনা? খুব আলাদাভাবে ক্রুশিয়াল না, আমি কিন্তু মনে করি না। আমি ওই মানে ওই যে যেহেতু ঐক্যমতের কথা বলা হচ্ছে, জুলাই সনদের কথা বলা হচ্ছে, জুলাই সনদ না হলেও আসলে নির্বাচন হবে, এবং নির্বাচন যারা যারা, আমি যে কারণে বলছি, হ্যাঁ ওইটা একটা ব্যারিয়ার, কিন্তু এই ব্যারিয়ার একটার পর একটা যে আসতে থাকবে না, ইউ নেভার নো। একটা হচ্ছে হ্যাঁ সনদ স্বাক্ষর হলো না, সনদ স্বাক্ষর না হলে এনসিপি, যারা নাহিদ ইসলাম অনেক আগে বলে রেখেছিলেন যে তারা সংসদীয় নির্বাচনে নাও যেতে পারে, শুধু সাইন করা না। কিন্তু পরপর যত সময় যেতে থাকবে, আসলে এই ঝুঁকি থেকে যায়, বাংলাদেশে কোনো না কোনো ফর্মে কেউ কোনো না কোনো ভাবে নির্বাচনকে সংশয় ফেলার চেষ্টা করবে। মানে এটাতে শুধুমাত্র দেশে ক্ষমতায় থাকা কিছু লোক, ক্ষমতার বাইরে থাকা কিছু লোক তা না, আমাদের শত্রু যারা, আওয়ামী লীগও কি চাইবে বাংলাদেশে একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে ঢুকুক? আরও যদি বলি ভারত যে ধরনের আচরণ আমাদের সাথে করে, যদিও তারা বলছে একটা নির্বাচিত সরকার হলে তাদের জন্য ভালো, কিন্তু আওয়ামী লীগ উপরে উপরে বলে যে নির্বাচিত সরকারই হওয়া উচিত, নির্বাচন হওয়া দরকার আছে, কিন্তু একটা কেওস যদি লেগে যায়, নির্বাচন হলো না কিন্তু একটা কেওস লেগে গেল, একটা এনার্কি তৈরি হলো, সেই এনার্কি সবাই পছন্দ করবে আমাদের শত্রুরা। সুতরাং এই চেষ্টা চলবে। আর দেশের মধ্যেও যারা মনে করে এনার্কি তৈরি হয়ে গেলে, নির্বাচন পিছিয়ে গেলে তার ক্ষমতায় থাকা বা ক্ষমতায় স্বাদ নেওয়াটা বাড়ে। আমি শুধুমাত্র দলের বাইরে বলছি না, কিছু ব্যক্তিও আছেন খুবই ইনফ্লুয়েন্সিয়াল এই সরকারের উপরে, তো প্রত্যেকের তো সেই সম্ভাবনা আছে। নির্বাচন এই সরকার তো চায় না, এখন সরকার, আমি সরকার কথাটাকে
ইন্টিগ্রেটেড ওয়েতে বলতে পারছি না। এই সরকারের প্রবলেম হচ্ছে এই সরকারের অনেকগুলো পাওয়ার সেন্টার আছে। আমি বিশ্বাস করি এখন পর্যন্ত, বিশেষ করে ফেব্রুয়ারি পর, প্রধান উপদেষ্টা অন্তত আন্তরিক আছেন, তিনি চান। কিন্তু সব উপদেষ্টা কি চান? সরকারের বাইরে অনেকে আছে, তারা কি চান? সব দল কি চান? এবং সরকারের অতি প্রিয় দল, আমি তো এনসিপির অ্যালাইনমেন্ট টু দ্য গভর্নমেন্ট এবং প্রধান উপদেষ্টা অনেক চোখে পড়ার মতো, তারা কি চায়? তো এই শেষ করবো 30 সেকেন্ড। সেটি হচ্ছে যে ধরেন সেনাবাহিনী নির্বাচন চাই, ব্যবসায়ী নির্বাচন চাই, বিএনপি নির্বাচন চাই, তারপরেও নির্বাচনের সংখ্যা আছে। আমি সংখ্যা এই তিনটা মানে সবচেয়ে শক্তিশালী তিনটা জিনিস, এর বাইরে গিয়ে কঠিন। আর একটা জিনিস বলে শেষ করব, অর্থনীতির অবস্থা ভালো না। ব্যবসায়ীরা কেন দ্রুত নির্বাচন চান? কারণ তারা মনে করে একটা নির্বাচিত সরকার ছাড়া হবে না। শুধু তাই না, আমাদের অর্থ উপদেষ্টা বলেছেন নির্বাচনের একটা ডেট হওয়ার পর মানে বিদেশি যে দাতা সংস্থা তারা তাদের টাকা ছাড় করা শুরু করেছে। তো অর্থনীতির যে অবস্থা, সরকার নির্বাচন না দিয়ে পারবে বলে আমার মনে হয়। জি, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডাক্তার জাহিদ রহমান, দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আমরাও চাই একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের পথে হাঁটুক বাংলাদেশ। নিশ্চয়ই দেখাবো অন্য সময়। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আশা করি নিউজ 24-এর সঙ্গে থাকবেন।